বঙ্গ সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের নিবেদন সাহিত্যের বোধ। আজ আমাদের গল্প পিসি সরকার জুনিয়রের কলমে অমর আত্মার কাহিনী। আজকের গল্পটি আমরা নিয়েছি আদৃশ পাবলিকেশন থেকে প্রকাশিত গা ছমছম ভূতের গল্প এই বইটি থেকে। সূত্রধর ও গল্প পাঠে আমি সুপ্রিয়। শুরু হচ্ছে অমর আত্মার কাহিনী। ভূত আছে কি নেই, এই অদ্ভুত প্রশ্নটা অনেকেই আমায় করে থাকেন, কিন্তু সত্যি বলতে কি মনের মতন জবাব আমি কখনোই দিতে পারিনি। আমি ম্যাজিক করি বলে অনেকেরই ধারণা আমি নাকি ভূত বিশারদ এবং অনেক গোপন ব্যাপার ট্যাপার আমি নাকি জানি। সেসব কথাও নাকি আমাদের বলা বারণ। সেই জন্য যদি কাউকে বলি না ভূত টুত কিছু নেই, সব মিথ্যে কথা, তখন খেয়াল করে দেখেছি অনেকেই অর্থপূর্ণ হাসি হাসেন এবং নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করেন। কেউ তো আবার মুখ ফসকে বলেই ফেলেন আপনি এড়িয়ে যাচ্ছেন ওনাদের সম্পর্কে, আপনাদের বলতে নেই, হয়তো বারণ আছে। যদি আমি বলে বসি কি জানি ভাই, জানি না, আমি তো কখনোই দেখিনি, তাহলেও সেই একই ব্যাপার। অনেকেই ধারণা করেন আমি বিনয় করছি, ভূত বিদ্যা বিশারদ হিসেবে আমি বিনয়াবতার হয়ে গেছি। কিন্তু কখনো যদি গম্ভীর মুখ করে বলি হ্যাঁ ভাই ভূত আছে, আমি বিশ্বাস করি, তখনও বেশিরভাগ লোকই দেখেছি খুশি হতে, শুধু দু একজন আড়ালে মুচকি হাসেন। এটা যে শুধু আমাদের দেশে ঘটে তা নয়, পৃথিবীর সর্বত্র সব রকম মানুষের ক্ষেত্রেই সিদ্ধান্তটা প্রযোজ্য। সম্প্রতি ইংল্যান্ডের জনগণের মধ্যে ভূত কজন বিশ্বাস করেন এই নিয়েও একটা সমীক্ষা করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার, ও দেশের 12 আনা লোক বলছেন ভূত আছে এবং তারা ভূত বিশ্বাস করেন। যতই তারা বড় বড় বাড়ি গাড়ি রকেট বানান না কেন, পরলৌকিক আত্মাকে শান্তি দেওয়ার জন্যই প্রত্যেকেই সজাগ। রাশিয়ারও ব্যতিক্রম নেই। কবরের উপর ত্রাস পুঁতে তারাও তাদের প্রিয় অথচ বিদেহী আত্মাদের দাবিয়ে রাখার প্রথা চালু রেখেছেন। চীনে সবকিছু একদম অন্যরকম। আত্মীয় স্বজন গুরুজনদের আত্মাদের এক বিদেশি দিনে নিমন্ত্রণ করে ফেলে, তাতেও নাকি ভূতেদের পেট ভরে যায়। আর শুধু তাই নয়, অনেকেই সেই দিন পূর্বপুরুষের খুশি করবার জন্য টেবিল চেয়ার জামাকাপড় টাকা পয়সা ইত্যাদি যার যা সম্ভব পুড়িয়ে ফেলেন। এতে নাক ক্ষতির কিছু নেই। ভূতের খুশি থাকলে নতুন করে সম্পদ পেতে আর কতক্ষণ। থাইল্যান্ডের লোকেরা ভূতেদের বেশ সম্ভ্রম করে চলেন এবং সেই জন্য ওঝাদের দ্বারস্থ হন। ভূতেদের খুশি করবার জন্য ওঝারা নিজেরাই খাওয়া দাওয়া করেন। লোকেরা মৃত ব্যক্তিদের জন্য ঘড়ি, জানা, ট্রান্সজিটার ইত্যাদি সমস্ত শখের জিনিস ওঝাকে দান করে দেন। আর শুধু তা নয়, ওই বিদেহী আত্মার কি চাই সেই লিস্ট ওঝাদের কাছ থেকে নিয়ে ওঝাদেরকেই দান করে দেন। ভূতেদের আশীর্বাদে থাইল্যান্ডের ওঝারা এখন সবচেয়ে বড় লোক, বেশ দাপটের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। জাপানে প্রতিটি পরিবারের আত্মাদের বসবাস করবার জন্য বাড়ির বাইরে ছোট্ট ছোট্ট ঘর বানিয়ে রাখার রেওয়াজ আছে। সুতরাং আমি যদি মুখ ফসকে ভূতেদের সম্পর্কে একটা উল্টোপাল্টা কিছু বলে বসি, পৃথিবীর বেশিরভাগ লোকই আমার উপর খাপ্পা হয়ে যেতে পারেন। সেই জন্য ভূত আছে কি নেই সেই প্রসঙ্গ না গিয়ে অন্য কথায় আসছি। বিশ্বাস করো আর না করো, ভূতেদের জন্য আমার ভীষণ দুঃখ হয়। বেচারা অশরীরীরা বেশ দাপটের সঙ্গে ঘাটে ঘাটে, পোড়া বাড়িতে, গাছের মগডালে প্রায় সর্বত্রই কত দিন ধরে রাজত্ব চালিয়েছে। কিন্তু দিনকাল পাল্টে যাচ্ছে, যেভাবে পৃথিবীর চেহারা বদলাচ্ছে তাতে তাদের রাজত্ব একদমই নেই। জঙ্গল কেটে সাফ হচ্ছে, মাঠে রিফিউজি বসছে, পুরো বাড়ি ভেঙে বহুতল ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, গাছের পাশে পাশে ল্যাম্পপোস্ট বসছে, তাতে ওনারা আর মোটেই শান্তিতে নেই। বেশ কয়েক বছর আগে শুনতাম একে ওকে তাকে ভূতে ধরে, কিন্তু আজকাল তাও শুনতে পাই না। ভূতেরা সব লাইন দিয়ে আত্মহত্যা করছে নাকি পৃথিবী ছেড়ে অন্য কোথাও পালাচ্ছে?
ভূত আছে কি নেই এ কথা জবাব দেওয়া মুশকিল। আমার মতে আত্মা জিনিসটা সম্পূর্ণ বাস্তব, কিন্তু আমাদের চলতি বিজ্ঞান এখনো তাকে ঠিক মতন সমঝে উঠতে পারেনি। বিজ্ঞানের জানার ভান্ডার তো অসীম। যতটুকু জেনেছি তা জ্ঞানের জগতের কাছে একেবারেই নগণ্য। শুধু গোজামেল দিয়ে আন্দাজের উপর ভর করে এগিয়ে গেছে। ঠিক একই কারণে ভূত সম্পর্কে আমি জানি বা না জানি এসব বলে উড়িয়ে দেওয়া মোটেই ঠিক নয়। বড় বড় বৈজ্ঞানিকরা কেউ কিন্তু উড়িয়ে দেয়নি। স্বয়ং আইনস্টাইন পর্যন্ত অলৌকিকে বিশ্বাস করেছেন। আজকে যেটা বিজ্ঞান, পুরনো দিনে তার সবই তো ম্যাজিক বা ভৌতিক একটা কিছু পরিচিতি ছিল। অনেক অসুখ বিসুখেও তো আগেকার লোকেরা অপদেবতার কূর্তি বলে ভাবতেন। সেরকম আজও যেটাকে ভৌতিক ভাবছি, আগামী দিনে হয়তো পরিষ্কার বিজ্ঞান নামেই পরিচিত হবে। বোতলের মধ্যে ভূত ব্যাপারটা আজকে গল্প কথা হলেও হয়তো দেখা যাবে ভবিষ্যতে আত্মা, জীবন শক্তি, প্রাণ বা সোজা কথায় ভূতকে ক্যাপসুলে পুরে ওষুধ হিসেবে শিশিতে এক বিক্রি করা হবে। সেটা খেয়ে মৃতপ্রায় ব্যক্তি আবার বেঁচে উঠবে, অথবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মানুষকে ঠিকঠাক করে সারিয়ে দেবে। রিচার্জেবল ব্যাটারির মতন মানুষ নতুন প্রাণ নিয়ে আবার বেঁচে উঠবে, আবার চলাফেরা করবে। ভূতের নতুন নাম হবে শক্তি বা প্রাণ বা ওই জাতীয় একটা কিছু। অশরীরী, বিদেহী, আত্মা, ভূত ইত্যাদির খোঁজে আমরা অনেক গবেষণা করেছি। যখনই ভূতের গন্ধ পেয়েছি সেখানেই দৌড়ে গেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ব্যাপারটা মোটেই ভৌতিক ব্যাপার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই বলেছি, কারণ সব কটা রহস্যের জট এখনো খোলা সম্ভব হয়নি। তবে হাল ছেড়ে দিইনি, পরীক্ষা চালিয়েছি, রহস্যের সমাধান করতে পারিনি। 1971 সালের ঘটনা। আমার বাবা মারা যাবার পর জাপানে গিয়ে ইন্দ্রজাল শুরু করেছি। বন্ধু বান্ধবদের কাছ থেকে উৎসাহপূর্ণ বহু চিঠিপত্র পাচ্ছি। একটা চিঠিতে এসে থমকে গেলাম। পত্রলেখক আমার খুব ঘনিষ্ঠ বন্ধুস্থানীয়, বয়োজ্যেষ্ঠ এবং প্রতিবেশীও বলা যায়। নাম অমর মিত্র। জন্মের পর থেকেই তিনি শয্যাশায়ী। হৃদয়যন্ত্র ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বন। সেই জন্য হাঁটা চলা, এখন কি একটু বেশি খেলে তার বুক চাপা লাগত ব্যথা হয়। ডাক্তার সাপ জবাব দিয়ে দিয়েছে এই রোগী যখন তখন মারা যেতে পারেন, তাই পথে বেরোবেন না। ভদ্রলোক আমার কথায় অনুপ্রাণিত হয়েই রাস্তায় বেরিয়েছিলেন, ট্রামে চড়েছিলেন। সেই অমরদার চিঠি জাপানে পেয়ে আমি চঞ্চল হয়ে উঠেছি। লিখেছে, সন্দীপ, তুমি জাপানে যাওয়ার পর থেকেই আমার আর মন ভালো নেই। শরীর খুব খারাপ হয়েছে, হাসপাতালে রয়েছি। যতদিন না তুমি দেশে ফিরে আসছো ততদিন আমি থাকবই। তোমার সঙ্গে দেখা করে তারপর ছুটি নেব। যতটা সম্ভব অনুপ্রেরণা দিয়ে তাকে জবাব দিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি মনের মধ্যে একটা ভয়ও জন্মেছিল। দেশে ফিরে অমরদার সঙ্গে আমার যখন দেখা হয় তখন তার চেহারা দেখে আমি আঁতকে উঠেছিলাম। কঙ্কালের উপর চামড়া জড়ানো একটা দেহ যেন বিছানায় শুয়ে আছে। চিচি করে বললেন, তোমার জন্যে তো রয়েছে, তা না হলে কবেই চলে যেতাম। প্রদীপ, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তোমার জন্যে এই পৃথিবীটাকে একটু নতুন জানতে পেরেছি। আমি মরে গিয়ে তোমার কথা বলবো না। আমি মারা যাবার পর যদি পরলোক জগৎ বলে কিছু থাকে তবে জেনে রেখো, সেখান থেকে আমি তোমার সাহায্য করব। যারা তোমার ক্ষতি করবে তাদের ঘাড়ে এসে চাপবো। অমরদাকে শান্ত করে ঘুম পাড়িয়ে আমি বাড়ি ফিরে আসি। সেই নাকি তার শেষ ঘুম। পরদিন সকালে তিনি মারা যান। যে কোনো মানুষের মৃত্যুই আমাকে বিহ্বল করে, কিন্তু অমরদার মৃত্যু আমাকে খুবই দিশাহারা করেছিল। আমি তাকে পোড়াতেও যাইনি, কারণ তাতে আমার অনেক কষ্ট হতো।
আমার হিসেবে অমরদা সত্যিকারের অমর। তার মৃত্যু নেই, তিনি এখনো আছেন। উত্তর কলকাতার একটা ফ্যাক্টরিতে আমাদের ম্যাজিক যন্ত্র তৈরি হচ্ছিল। বিরাট সেই যন্ত্র, যেটা ক্রেনের সাহায্যে উঁচু করে তার তলায় তালা দিয়ে টেকনিশিয়ানকে বুঝিয়ে দিয়েছিলাম কোথায় কি করতে হবে। এমন সময় দারোয়ান এসে খবর দিল আমার এক বন্ধু এসেছেন কি একটা দরকারি কথা বলতে। ওয়ার্কশপে আমি কখনো কাউকে আসতে দিই না, সেই জন্য বেশ বিরক্ত হয়েই বাইরে এসেছিলাম। কিন্তু কোথায় কে? দারোয়ানও হতভম্ব। রোগা পাতলা ধুতি শার্ট পরা একটা লোক গেল। এমন সময় মাটি কাঁপিয়ে দরাম দরাম করে একটা আওয়াজ এলো ওয়ার্কশপের ভেতর থেকে। ছুটে গিয়ে দেখি ক্রেনের উপর দড়ি ছিঁড়ে পুরো যন্ত্রটা মাটিতে পড়ে আছে। ভাগ্যিস তার তলায় কেউ ছিলাম না, তা না হলে ছিঁড়ে চ্যাপটা হয়ে যেতাম। কিন্তু বিপদের হাত থেকে বাঁচাতে আমাকে বাইরে যে ডেকে পাঠালো, কে সেই বন্ধু? আজ কিন্তু তার জবাব পাইনি। চেহারা এবং পোশাকের বর্ণনা শুনলে তো একমাত্র অমরদার কথাই মনে পড়ে। আর একদিনের কথা বলছি। সদল বলে আমরা জার্মানিতে হামবুর্গ শহর থেকে বার্সেলোনা শহরে যাওয়ার জন্য ট্রেনে করে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে ট্যাক্সি ড্রাইভার দৌড়ে এসে বললেন, আপনাদের অসুস্থ বন্ধুকে না নিয়ে চলে যাচ্ছেন কেন? ভদ্রলোক গাড়ি থেকে নামতে পারছেন না, আপনারা এসে ওনাকে নিয়ে যান। অসুস্থ বন্ধু আমাদের দলের? বেশ ঘাবড়ে গিয়েছিলাম আমি। ট্যাক্সির সামনে এসে দেখি গাড়ি খালি, কিন্তু সিটের সামনে পায়ের গোড়া একটা দরকারি ব্যাগ পড়ে আছে। ওটাকে ভুল করে আমরা কেউ ফেলে এসেছিলাম, না পেলে আমাদের খুব বিপদে পড়তে হতো। কিন্তু সেই অসুস্থ বন্ধু কোথায়? ট্যাক্সি ড্রাইভার খুব অবাক হলেন। তিনি বললেন, এই তো ভদ্রলোক এখানে ছিলেন, খুব রোগা, চশমা পরে অসুস্থ। আমি আর কথা বাড়াইনি। নানা রকমের ঝড় বয়ে যাচ্ছিল আমার মাথায়। সেই বন্ধু এতদূর বিদেশে এসেও কিন্তু অমরদা যে এখনো আমার সঙ্গে আছেন সে ব্যাপারে আমি সুনিশ্চিত। শুনছিলেন পিসি সরকার জুনিয়রের কলমে অমর আত্মার কাহিনী। গল্প পাঠে ও ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে আমি সুপ্রিয়, অন্যান্য চরিত্রে রনিত, রূপঙ্কর, আবহ সঙ্গীত ও বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়, পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীর। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের বুথ। শুভরাত্রি।